আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য জীবন। গল্প পাঠে আমি সুস্মিতা। গল্প অন্য জীবন। অফিস ঘরের সামনেটায় এসে মালবিকা থমকে দাঁড়ালো। সোজা ঢুকে পড়বে? একটু যেন বাঁধো বাঁধো ঠেকছে। এমন একটা জায়গায় নিজের কাজে এসেছে বলেই কি না, অস্বস্তিতে পড়তে হলো না। এক মধ্যবয়সিনী ব্যস্ত সমস্ত পায়ে বেরিয়ে এলো ঘর থেকে। ভারী বিগলিত সুরে বলল, আসুন দিদি আসুন, কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি। আপনার পদধূলিতে আশাবড়ি আজ ধন্য হলো। এ ধরনের স্তুতিবাক্যে মালবিকার কান জোড়া যথেষ্টই অভ্যস্ত। এক সময়ে একটু আড়ষ্ট লাগতো, এখন উপভোগই করে। রীতিমাফিক স্মিত মুখে বলল, কেন লজ্জা দিচ্ছেন ভাই? আপনাদের এই আশাবড়িতে আসতে পেরে আমি তো ধন্য হলাম। সমাজের বয়স্কা মানুষদের দেখভালের জন্য এমন একটা হোম বানিয়েছেন, এখানে আসার জন্য আমি কবে থেকেই ছটপট করছি। আপনি যে কি সুন্দর করে কথা বলেন দিদি, ঠিক মনে হয় আপনার লেখা পড়ছি। মহিলার গলা আরও গদগদ। ঘরে নিয়ে গিয়ে বসালো মালবিকাকে। সামান্য সংকুচিতভাবে বলল, আপনি গাড়ি নিয়ে আসেননি দিদি? বাইরে রেখেছি, গেটের ধারে। এমা, ছি ছি ছি, কেন? মহিলা দারুণ অপ্রস্তুত। গলা উঁচিয়ে ডাকলো, নির্মলা, নির্মলা, কোথায় গেলে? একটি অল্প বয়সী রোগাসোগা মেয়ে উকি দিয়েছে দরজায়। মহিলা তাকে কর্তৃত্ব সুলভ স্বরে নির্দেশ দিল, যাও দারোয়ানকে বলো গেট খুলে দিতে, দিদির গাড়িটা ভিতরে নিয়ে আসুক। মনে মনে খুশিই হলো মালবিকা। নতুন গাড়িটা বাইরে রেখে মন খচখচ করছিল। কোথায় কে কখন স্ক্র্যাচ টেনে দেয়। নিশ্চিন্ত হয়ে মালবিকা একবার চোখ বোলালো চারদিকে। তেমন একটা বড় নয় ঘরটা, মেরে কেটে মাঝারি বলা যায়। তবে বেশ সাজানো গোছানো। সেক্রেটারিয়ের টেবিল, হাউস আলমারি, শোকেস, ডেস্ক সবেতেই শৃঙ্খলার ছাপ স্পষ্ট। দেওয়ালে ঝুলছে বেশ কয়েকটা বাঁধানো ফটো। রাজ্যপাল আশাবড়ির উদ্বোধন করছেন, মন্ত্রীগোছের কেউ একজন কোনো অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন। এক বিখ্যাত অভিনেত্রী হাসি হাসি মুখে আশাবড়ির আবাসিকদের মাঝে দাঁড়িয়ে। এরপর কি মালবিকার ছবিও স্থান পাবে দেওয়ালে? ধুস, সে তো আজ কোনো ফাংশানে আসেনি, তার ছবি আদেও তুলবে কেন? ভাবনাটাকে অলস পথে গড়াতে দিল না মালবিকা। ঠোঁটে একটা নরম হাসি টেনে মহিলাকে বলল, আপনার নামটা কিন্তু এখনো জানা হয়নি ভাই। আমি কল্পনা গুহ, আশাবড়ির সুপারিনটেন্ডেন্ট। অর্থাৎ এই সেবা প্রতিষ্ঠানের আপনি পরিচারিকা? ঠিক তা নয় দিদি, মোট 12 জন স্টাফ আছি, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়েই কাজ করি। এটা তো সরকারি প্রতিষ্ঠান নয়, তাই না? গভর্নমেন্ট কিছু হেল্প করে, তবে মূলত প্রাইভেটই বলতে পারেন। একটা ট্রাস্টি বোর্ড আছে, তারাই হোমটা চালায়। ইনফ্যাক্ট ওই ট্রাস্টি বোর্ডই আমাদের এমপ্লয়ার। বুঝলাম, কিন্তু এই প্রতিষ্ঠানটি গড়ল কে? এক অবাঙালি ব্যবসায়ী জমিটা দান করেছিলেন। তারপর চারদিক থেকে টাকা পয়সা তুলে আশাবড়ি শুরু হয়। একটা ট্রাস্টি বোর্ড গড়ে তার ওপরই ছেড়ে দেওয়া হয় আশাবড়ির ভার। সে প্রায় 9-10 বছর হয়ে গেল। আপনি কি সেই গোড়া থেকেই আছেন? হ্যাঁ, প্রায় জন্মলগ্ন থেকেই। এখানেই থাকেন? থাকতেই হয়। 26 জন বয়স্ক মহিলার দায়িত্বও আমার কাঁধে। রাত বিরেতে কখন তাদের কি প্রয়োজন হয়। কল্পনায় থামলো একটু। চশমার আড়ালে তার চোখ জোড়া হঠাৎই কৌতূহলী। আপনি ওল্ড এজ হোম নিয়ে কিছু লিখছেন নাকি দিদি? সরাসরি হ্যাঁ না কিছুই না বলে অল্প হাসলো মালবিকা। বৃদ্ধাশ্রম নিয়ে অনেক দিন ধরেই একটা বড় লেখা ধরার ইচ্ছে রয়েছে, হয়ে উঠছে না। পরিমল জোয়ারদার বা সাহানা রায়ের মতো সে বানিয়ে গল্প তো সে লিখতে পারে না। প্রত্যক্ষ অভিজ্ঞতাই তার লেখালেখির উপকরণ। বৃদ্ধাশ্রম আর তাদের বাসিন্দাদের মোটামুটি চিনে জেনে গেলে
তার ওপর কল্পনার তুলি বোলানো যেতেই পারে। লেখাটা তখন অনেক জ্যান্ত হয়ে উঠবে পাঠকদের কাছে। নিজেদের মা, মাসি, কাকি, জেঠিদের সঙ্গে চরিত্রগুলোকে তারা মেলাতে পারবে। চরিত্রগুলোকে আপন বলে ভাবতে না পারলে তাদের হাসি, কান্না কেন মন কাড়বে পাঠকের? লেখক জীবনের শুরু থেকে এই পদ্ধতি অবলম্বন করেছে বলেই না মালবিকা আজ পাঠক মহলে এত জনপ্রিয়। একটু কায়দা করে মালবিকা বলল, নানান রকম জীবন না দেখলে লেখা আসবে কেন ভাই? সে তো বটেই, মানুষের মন নিয়েই তো আপনার কাজ। কল্পনার উৎসাহ যেন আরও বেড়ে গেল। অনুরোধের সুরে বলল, লিখুন না দিদি এইসব মানুষদের কথা, যারা এখানে এসে নতুন ঠিকানা পেয়েছেন, শেষ জীবনটা অন্যভাবে কাটাতে শিখছেন। লেখা যেতেই পারে। মুখে একটা ছদ্ম গাম্ভীর্য ফোটালো মালবিকা। চলুন না আপনার বোর্ডারদের সঙ্গে একটু আলাপ টালাপ করি। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার সঙ্গে পরিচয় করার জন্য তো ওরা মুখিয়ে আছেন। বলেছেন নাকি আমি আসছি? এ কি গোপন রাখার মতো কথা? জানেন ওদের মধ্যে কতজন আপনার ফ্যান আছেন? আপনার লেখা গড় গড় করে বলে যেতে পারেন। এমন ধারার বাক্য মালবিকার অজস্রবার শোনা, তবু শুনলে এখনও ভারী পুলক জাগে, শিহরণও। তৃপ্তির রোমাঞ্চটুকু অঙ্গে মেখে নিয়ে মালবিকা চেয়ার ছাড়ল। মৃদু আবদারের ঢঙে বলল, যদি একা যাই আপত্তি আছে? একটুও না, ওই তো সামনে সিঁড়ি, দোতলায় উঠে যান। হুট করে অন্য একজন গেলে এই 3:30 সময়ে ওরা হয়তো বিশ্রাম করছেন। কিচ্ছু অসুবিধে হবে না, আপনাকে কে না চেনে। গিয়ে দেখুন না, রেস্ট ফেস্ট ছেড়ে সবাই আপনার ওপর ঝাঁপিয়ে পড়বেন। কল্পনা ভুল বলেনি। দোতলায় পৌঁছাতে না পৌঁছাতেই মালবিকার প্রায় দিশেহারা দশা। 10-12 জন প্রবীণা ঘিরে ধরেছেন তাকে। প্রত্যেকে তার ঘরে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করছেন। উকি দিয়ে দিয়ে ঘরগুলো দেখল মালবিকা, জরিপও করে নিল খুপড়িগুলোকে। তবে কোনো খোপেই ঢুকল না। বারান্দায় পড়ে থাকা চেয়ারে বসেছে, ধীরে সুস্থে আলাপ করছে প্রত্যেকের সঙ্গে। এক মহিলাকে দেখে মালবিকার ঈষৎ খটকা লাগলো। সকলেরই পরনে শাড়ি, না হয় নাইটি, একমাত্র ওই মহিলাই পরে আছেন কাফতান। বয়সটাও অন্যদের তুলনায় অনেক কম। রিমলেস চশমা পরা মুখমণ্ডলে ব্যক্তিত্বের দীপ্তিও বেশ প্রকট। মালবিকা চোখ সরু করে প্রশ্ন ছুড়ল, দিদি মনে হচ্ছে আশাবড়িতে নতুন? মহিলা মুচকি হাসলেন, খুব নতুন নয়, বছরখানেক তো হয়েই গেল। কে রেখে গেল আপনাকে এখানে, ছেলে না মেয়ে? আমি বিয়েই করিনি। ভাইপোদের সঙ্গে ছিলাম, স্কুলে পড়াতাম, রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গে ভাইপোদেরও টাটা করে দিলাম। ওমা তাই? তারা বাধা দেয়নি? তা দিয়েছিল। ব্যাংকে জমানো পয়সা কড়ি আছে, ভালো পেনশন পাচ্ছি, এমন পিসিকে তারা ছাড়বে কেন? আমি শুনলাম না। সারাটা জীবন চাকরি বাকরি করেছি, লোকজনের সঙ্গে হৈ হৈ করে কাটিয়েছি। দুম করে পরিপূর্ণ একা হয়ে গিয়ে বাড়িতে থাকা আমার কি পোষায়? এখানে দলের মধ্যে দিব্যি ফার্স্ট ক্লাস আছি। তবে ভাইপোদের সঙ্গে একেবারে সম্পর্ক ত্যাগ করিনি। ওদের ছুটি ছাটার দিনে মাঝে মাঝেই যাই, দিনভর হল্লাগুল্লা করি, নাতি নাতনিদের প্রাণ ভরে আহ্লাদ দিই, তারপর ফের ব্যাক টু দিস প্যাভিলিয়ন। আমার অবশ্য সে মুখ নেই। আর এক প্রবীণার গলা বেজে উঠল। ছেলেটা চাকরি নিয়ে বোম্বে গিয়েছিল, সেখান থেকে পাড়ি দিল বিদেশ, আমেরিকাতেই রয়ে গেল পাকাপাকি। ও, একা হয়ে গিয়ে আপনি? না, তখনও একা হইনি। বুড়ো বুড়ি ছিলাম একরকম, টালিগঞ্জের ফ্ল্যাটে। তা কর্তাও একদিন দূর দেশে পাড়ি দিলেন,
সে এমনই এক দেশ যেখান থেকে গেলে আর ফেরা যায় না। তারপরই বুঝি ছেলে এখানে। না না, ছেলের বউ তো আমায় আমেরিকায় নিয়ে গিয়েছিল, আমি সেখানে থাকতে পারলাম না। এত নির্জন জায়গা, চেনা জানা কেউ নেই, দুটো কথা বলার লোক নেই। মনে হতো আমি বুঝি পাগলই হয়ে যাব। ফিরে এলাম কলকাতায়। আমাকে দেখাশোনার জন্য একটা 24 ঘন্টা লোকও রাখা হলো বাড়িতে। কিন্তু তার এত প্যাখনা, সপ্তাহে একদিন তাকে বাড়ি যেতে দিতে হবে, দিনে 4-5 বার সে পাড়া বেড়াবে, কিছুই বললেই ছ্যাঁড় করে কথা শোনাবে। এত বড় আস্পর্ধা! বলে কি না, এরপর তো তুই গুমুট মেখে পড়ে থাকবি বুড়ি, তখন আমার পা ধরিয়ে ছাড়বো। ছেলেও বলল, বেশ করেছো, টাকা পয়সা নিয়ে তো তোমার চিন্তা নেই, হোমের সমবয়সীদের মাঝে তুমি ভালোই থাকবে। নমিতার তো তাও এক ছেলে, আমার তো 3 ছেলে। অন্য এক মহিলা ঝনঝন করে উঠলেন। তাও আমি পালিয়ে এসে বেঁচেছি। কেন? মালবিকার প্রশ্ন ঠিকরে এলো। ছেলেরা আপনার ওপর অত্যাচার করতো বুঝি? শারীরিকভাবে নয়, তবে মানসিক নির্যাতন বলাই যায়। মুখ করতো খুব? হুম, মুখে তাদের সর্বদাই মিষ্টি ঝরছে, কিন্তু সে মিষ্টির যে কি ধার! বৃদ্ধার গলা উদাস শোনালো। বড় ছেলে বলে, মাগো, এ মাসটা তুমি বুবলুর বাড়িতে থেকে এসো, সামনের মাসটা পড়লেই তোমায় আমি নিয়ে আসব। মেজ বলে, তুমি থাকলে তো আমার সংসার ভরে ওঠে মা, কিন্তু রাখি আমি জায়গা কোথায়? তুমি বরং টুবলুর কাছে গিয়ে থাকো, আমি মাস তোমায় টাকা দিয়ে আসব। ওদিকে ছোট পুত্রের বাড়ি যখনই যেতে চাই তখনই নাকি তার ডেরায় শ্বশুর শাশুড়ি অধিষ্ঠান করেন। এরকম তুইথুলি মুইথুলির সংসারে ধাক্কা খেয়ে বেড়ানোর চেয়ে এখানে আস্তানা গাড়াটা কি ঢের সুখের নয়? এরকমই একের পর এক কাহিনী উঠে আসছে। ঝাঁপি ভরে উঠছিল মালবিকার। কল্পনা চা পাঠিয়ে দিয়েছে। চুমুক দিতে দিতে শুনছে উপাখ্যানের পর উপাখ্যান। ক্রমশ একঘেয়ে হয়ে উঠছিল গল্পগুলো। সংসারে ভারী একা হয়ে পড়েছিলেন এই মহিলারা। আশাবড়িতে এসে সেই সংকট থেকে যেন মুক্তি পেয়েছেন। মালবিকা হালকাভাবেই প্রশ্ন জানালো, এখানে আপনারা তাহলে ভালোই আছেন, কি বলেন? সংসারে যেমন ছিলাম তার থেকে খারাপ আছি বলে তো মনে হয় না, এক মহিলার তুরন্ত জবাব। অন্তত বৌমার টেরিয়ে কথা বলাগুলো তো গিলতে হয় না। কত কি করতে পারছি সেটাও বলো। আর একটা স্বর খনখন করে উঠল। বাজি রেখে লুডো খেলছি, ফিশ খেলছি, রামি খেলছি। টিভিতে সিরিয়ালগুলোও কত শান্তিতে দেখা যায়। নাতি রিমোট কেড়ে নেয় না, বৌমা চ্যানেল ঘুরিয়ে দেয় না। আমি তো ভাই বাগান করার স্বাদটা পুরো মিটিয়েই নিচ্ছি। চিরটা কাল টবে ফুল ফোটাতে ফোটাতে চোখে জল এসে যেত। এই আশাবড়িতে এসেই তো প্রথম মাটির স্বাদ পেলাম। আমরা কেমন গান বাজনার চর্চা করি সেটাও বলো। এবার কি সুন্দর জমিয়ে বসন্ত উৎসব করলাম। আরতি চমৎকার গীতি আলেখ্য লিখেছিল। আমরা টানা 2 মাস রিহার্সাল দিয়ে গানগুলো তুলেছিলাম। উচ্ছ্বাসের পর উচ্ছ্বাস বাজছে। মালবিকার মুগ্ধতার পাড়াও চড়ছিল ক্রমশ। আশাবড়ির 4 দেওয়ালের মাঝে এ যে এক দিব্যি নিজস্ব ভুবন বানিয়ে ফেলেছেন প্রবীণরা। কিন্তু এর সবটাই কি খাঁটি? বেলুনে একটা পিন ফুটিয়ে দেখবে নাকি? মালবিকা ফস করে বলে উঠল, শুনে মনে হচ্ছে আপনারা এখানে খুব ভালোই জমিয়ে আছেন, কিন্তু সত্যিই কি তাই? সমস্বরে সবাই হৈ হৈ করে উঠলেন। মানে? মনে হয় না এখানে একটা খাঁচায় আটকে আছেন? আশাবড়ি তো আপনাদের কাছে এক ধরনের বন্দি নিবাস, নয় কি?
সংসারেই বা কী এমন ডানা মেলে উঠতাম ভাই, সেও তো খাঁচা, হয় হেসেল ঠেলো নয় পরিবারের ম্যাও সামলাও, এর বাইরে আর ছিলটা কি? চাকরি করেও কি মুক্ত ছিলাম? সংসারের শেকলেই তো বাধা ছিলাম আষ্টে পৃষ্ঠে। এখানে যে বন্দি থাকি তাই বা ভাবছেন কেন? ইচ্ছে মতো তো বেরোই, দল বেঁধে সিনেমায় যাই, পুজোয় বাসে করে ঠাকুর দেখলাম, গত মাসে আমাদের একদল পুরী বেরিয়ে এলো। আর মন চাইলে বাড়ি তো ঘুরে আসতেই পারি। সবচেয়ে বড় কথা, কোনো ঝক্কি ঝামেলা নেই, কখন কি রান্না হবে ভাবতে হয় না, কাউকে তোয়াজ করার বালাই নেই, ঠিক সময়ে মুখের সামনে খাবার এসে যাচ্ছে। আমার তো এমন অবস্থা হয়েছে, বাড়ি গিয়ে একদিনও টিকতে পারি না, মনটা খালি পালাই পালাই করে। কিন্তু যখন শরীর টরীর খারাপ হয়, মালবিকা ভুরু নাচালো, তখন কি ইচ্ছা হয় না বাড়ির লোক মাথার কাছে থাকুক, একটু সেবা শুশ্রূষা করুক? সংসারে কে কবে মেয়েদের পরিচর্যা করে ভাই? একটা খড়খড়ে ব্যঙ্গ উড়ে এলো। অসুখ করলে বাড়িতেই তো বেশি আতান্তর, সর্বক্ষণ মনে হবে আমার জন্য অন্যের অসুবিধা হচ্ছে। জীবনে কত জর্জারি যে চোখ কান বুজে গিলে নিয়েছি তা শুধু বিধাতাই জানে। একেবারে শয্যাশায়ী হয়ে না পড়লে কবে বাড়ির বউয়ের জন্য ডাক্তার ডাকা হয়? ক্ষোভ যেন উপচে পড়ল বয়স্কা গলায়। সে তুলনায় আশাবড়ি তো স্বর্গপুরী, না বলতেই ফি হপ্তায় ডাক্তার এসে চেক আপ করে যাচ্ছে। তাছাড়া কোনো একজনের রোগব্যাধি হলে আমরা এতজন মিলে সেবা করি, এর চেয়ে বেশি কি জুটত সংসারে? বড় কিছু হলে হাসপাতালে পাঠাতো, তা সেটা না হয় আশাবড়ি থেকেই যাব। মালবিকা নির্বাক, আর প্রশ্ন আসছিল না ঠোঁটে। এই মহিলাদের দেখতে দেখতে একটা মৃদু তোলপাট চলছে বুকে। এদের চেহারা, পোশাক আশাক, বাচনভঙ্গি দেখে পরিষ্কার আন্দাজ করা যায় এরা কেউই চরম নিম্নবিত্ত পরিবার বা খুব ধনী পরিবার থেকে আসেননি। মোটামুটি সকলেই মধ্যবিত্ত, কেউ একটু বেশি সচ্ছল, কেউ বা একটু কম। এটা জেনেই অবশ্য সে এসেছিল। কিন্তু এই মহিলাদের সম্পর্কে ধারণাটা যে মিলছে না, সে তো ধরেই নিয়েছিল বৃদ্ধাশ্রমে থাকবে সার সার দুঃখী মহিলা, তাদের বেদনার করুণ উপাখ্যান শুনতে শুনতে ভিজে উঠবে দু চোখের পাতা, আর সেখান থেকেই সৃষ্টি হবে তার গল্প। কিন্তু এখন তো মনে হচ্ছে দৃষ্টিকোণটাই তো আমূল বদলে ফেলা যায়। বৃদ্ধাশ্রম মানেই দীর্ঘশ্বাস আর হতাশা, এই ক্যাতকেতে কাহিনী তো অনেক লেখা হয়েছে। এবার মালবিকা যদি বৃদ্ধাশ্রমকে একটু অন্যভাবে দেখায়, একগুচ্ছ মহিলার দিক দিগন্তের রেখার কাছাকাছি পৌঁছে এক ধরনের মুক্তির স্বাদ পাচ্ছেন, তাদের মধ্যে উপলব্ধি জাগছে জীবনটা শুধুই তথাকথিত আপনজনদের দাসত্ব করার জন্য নয়, অন্তত কয়েকটা বছর তারা সম্পূর্ণ নিজের মতো করে বাঁচতে পারেন। গল্পটা এভাবে লিখলেই বা ক্ষতি কী? বরং এটাই তো বেশি বাস্তবসম্মত। না, আদ্যিকালের ধ্যান ধারণাগুলোকে একটা ধাক্কা মারা দরকার। সময়ের সঙ্গে সঙ্গে সমাজটাও যে বদলাচ্ছে এটাও বুঝুক মালবিকার পাঠকরা। বিকেল ফুরিয়ে আসছে। নিজেদের গল্প ছেড়ে এবার ক্রমশ মালবিকার প্রতি কৌতূহলী হয়ে পড়েছেন বৃদ্ধারা। প্রশ্নের তাদের শেষ নেই। মালবিকা কিভাবে লেখে, কখন লেখে, কোন জাদুতে মাথায় আসে গল্প, খ্যাতি কতটা উপভোগ করে, তাদের নিয়ে মালবিকা লিখবে কি না, লিখলে কোথায় প্রকাশিত হবে। হেসে হেসে জবাব দিচ্ছিল মালবিকা। মাঝে মাঝে ঘড়িও দেখছিল। 6টা নাগাদ প্রায় জোর করেই উঠে পড়ল। স্মিত মুখে বলল, আজ তাহলে চলি। একরাশ গলা কোরাসে বেজে উঠল, আবার আসবেন তো? নিশ্চয়ই, পরের বার আরও বেশিক্ষণ কাটিয়ে যাব। দুপুর বিকেলটা যা সুন্দর গেল আজ। আমাদেরও। একটা অনুরোধ করব ভাই, আলাপ যখন হয়েই গেল, মোবাইল নাম্বারটা কি পেতে পারি?
মাঝে মাঝে তাহলে ফোন করে গল্পগুজব করতাম। এড়াতে পারল না মালবিকা, দিতেই হলো। পেশাগত এই ঝুটঝঞ্ঝাটগুলো তো তাকে বইতেই হয়। মরমী কথাশিল্পীর ভাবমূর্তি বজায় রাখার একটা দায় তো আছেই। অবশেষে বিদায় মিলেছে। পায়ে পায়ে সিঁড়ি বেয়ে নামলো মালবিকা। গাড়ি চাতালে দাঁড়িয়ে সোজা সেই দিকেই এগোচ্ছিল, কি ভেবে দাঁড়ালো। একবার সুপারিনটেনডেন্ট মহিলার সঙ্গে দেখা করে যাওয়া উচিত নয় কি? কল্পনা গুহ না কি যেন নামটা ছিল। মালবিকা ঘুরে এসে উকি দিল অফিসে। কল্পনা চেয়ারে নেই, গেল কোথায়? ইতি উতি তাকাচ্ছে মালবিকা। হঠাৎই এক কাঁপা কাঁপা গলা, তুমি কে বাছা? কাকে খুঁজছ? চমকে তাকিয়েছে মালবিকা। অশীতিপর এক বৃদ্ধা চোখ মুখ কুঁচকে দেখছেন তাকে, প্রায় গোয়েন্দার মতো। মালবিকা মুখ সামান্য হাসি হাসি করে বলল, আপনাদের সুপার ম্যাডামকে একটু। বুঝেছি। মালবিকার মুখ থেকে কথা কেড়ে নিলেন মহিলা। নাম লেখাবে তো? ঘরে গিয়ে বসো, এক্ষুনি এসে যাবে। সিট কিন্তু এখন খালি নেই, অপেক্ষা করতে হবে। না না, আমার ওসব ব্যাপার নয়। মালবিকা সত্যি সত্যি হেসে ফেলল। আমি একটা অন্য কাজে। লজ্জা পাচ্ছ কেন বাচ্চা? মহিলা এগিয়ে এলেন কাছে। অজস্র বলিরেখা আঁকা কপাল নাচিয়ে বললেন, কয় ছেলে? ছেলে তো নেই, একটাই মেয়ে। জামাই পোছে? না মানে আমার মেয়ের তো এখনো। থাক থাক, আর ঢোক গিলতে হবে না। প্রথম প্রথম সবাই ওরকম কোনটায় ভোগে। মহিলা হাত রাখলেন মালবিকার কাঁধে। এখানে এসে কিছুদিন গুমড়ে গুমড়ে কাঁদবে, তারপর দেখবে কান্নাটাই অভ্যেস হয়ে গেছে। সবাই তাই করে, সবাই। আমার নাতিটা তো আর আসেই না। আমি তার জন্য আর কাঁদি? মোটেই না। ভেতরটা আমার এখন পাথর, বুঝলে? পাথর। কি বিচিত্র স্বরে বলছেন মহিলা। শোক নয়, কষ্ট নয়, হাহাকার নয়, এ যেন অন্যই কিছু। এতক্ষণ দোতলায় যা শুনে এলো তার সঙ্গে যেন একেবারেই সুরে মেলে না। অত গল্পগাছা নেহাতি রাংতা মোড়া মনে হচ্ছে এখন। কোনটা মেকি? এই বৃদ্ধা নাকি ওরা? নাকি দুটোই সত্যি, একই মুদ্রার এপিঠ আর ওপিঠ? গল্পটা কেমন গুলিয়ে গেল যেন মালবিকার।